তুমি কি হয়েছিল তোমার? জানো, তোমার কোনো খবর না পেয়ে আমি কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেললাম। যাক, তোমাকে শেষ পরিচয় জানো না? তুমি কি বলতে পারো আমি কে? আর পাখি, শোনো না একটা কথা, আমার খুব খিদে পেয়েছে জানো। রাজকন্যা, কাঁদবেন না। মাটির মানুষ একদিন তো মাটিতেই মিশে যেতে হবে। মহারাজের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। সরে যান, সরে যান আমার সামনে থেকে। এর মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমার বাবা আর নেই? আমার বাবা ঠিক চোখ মেলে তাকাবেই। আরে কি হচ্ছে কি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। যুবক, আমি তোমাকে ছেড়ে দেই কি করে? তুমি আমার অনেক সহচরকে বিনা কারণ। সুখ পাখি, এখন তাহলে আমার কি করা উচিত? আমি কি বাবাকে বলবো সামিরকে খুঁজে বের করতে আমাদের সাহায্য করার কথা? রাজকুমারী, এখন এরকমটা করা যাবে না। মহারাজ সবেমাত্র সুস্থ হয়েছে। তাছাড়া মন্ত্রী মশাই তো আছে। মহারাজের কাছে সামিরের নামে বই বোঝাবে। ঠিক বলেছিস সুখ পাখি। তুই শোন, মুকেশের সাথে যা। তুই আর মুকেশ মিলে সামিরকে খুঁজতে থাক। রাজ্যের প্রতিটা কোণে কোণে সামিরকে খুঁজবি। রাজকুমারী, আমি তো সামিরকে অনেক জায়গায় খুঁজেছি, না পেয়েই তো এখানে এলাম। আমার মুখের উপর কথা বলো না। আবার খুঁজবে সামিরকে। যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে এসো। আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। রাজকুমারী, আমার উপর আপনার বিশ্বাস আছে তো? আপনি আমার উপর সবটা ছেড়ে দিন। দেখবেন সুসংবাদ নিয়ে আমি ফিরবো। সুখ পাখি এমনটা বলে মুকেশের সাথে বেরিয়ে পড়ে সামিরকে খোঁজার জন্য। ওদিকে সামিরের জ্ঞান ফিরে আসে। সামির নিজের সামনে নাগিন রাজকন্যাকে দেখে চমকে ওঠে। এ কি, তুমি? আমি নাগিন রাজকন্যা। তোমাকে ছোবল দিয়ে শাস্তি দিয়েছিলাম, আবার আমি তোমার বিষ তুলে নিয়েছি, তোমাকে বাঁচিয়েছি। প্রথমে আঘাত দিয়েছিলেন, পরে নিজেই সেই আঘাত দূর করছেন। এ কেমন শাস্তি নাগিন রাজকন্যা? যুবক, তোমাকে আমার ভীষণ ভালো লেগে গেছে, তাই তোমাকে মেরে ফেলতে পারলাম না। কখনো ভাবিনি কোনো পরিপূর্ণ মানুষকে আমার এত ভালো লাগতে পারে। নাগিন রাজকন্যা, আমার থেকে দূরে সরে যান। এসব বলবেন না আমাকে। আমাকে যেতে দিন। আমাকে আমার রাজকন্যা রূপকুমারীর কাছে যেতে হবে। উনি আমার পথ চেয়ে বসে আছেন। তোমার পথ চেয়ে শুধু আমি বসে থাকবো? আমি আর অন্য কোনো রাজকন্যার নাম তোমার মুখে শুনতে চাই না, একদম না। নাগিন রাজকন্যা, পাগলামি বাদ দিন, আমাকে যেতে দিন। বেশ, আমি তোমাকে যেতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আগামীকাল আমার সাথে দেখা করতে আসবে। আমি তোমাকে নিয়ে নীল সরোবরে গিয়ে গল্প করব। নাগিন রাজকন্যার মুখে এমনটা শুনে সামির মনে মনে বলতে লাগলো, এখন নাগিন রাজকন্যার কথায় রাজি হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কি হলো যুবক, বলো আসবে? আমি তোমার অপেক্ষায় এই নীল পাহাড়ে বসে থাকবো। অবশ্যই নাগিন রাজকন্যা, আপনার হুকুম না মেনে কি আমি থাকতে পারি? বেশ, তবে তুমি যেতে পারো এখন। সামির নাগিন রাজকন্যার হাত থেকে ছাড়া পেয়ে নীল পাহাড়ের নীল মাটি তুলে নেয় আর এরপর যাত্রা করে প্রাসাদের উদ্দেশ্যে। এদিকে রাজকন্যা রূপকুমারী সামিরের কোনো খবর না পেয়ে মনমরা হয়ে থাকে। সামিরের খোঁজ না পেয়ে ভেতরটা ভীষণ অস্থির লাগছে আমার। মনে হচ্ছে ভীষণ প্রিয় কেউ বিপদে আছে, খুব কাছের কেউ দূরে চলে গেছে। হে বিধাতা, সামির যদি কোনো বিপদে পড়ে থাকে তবে তাকে আপনি সাহায্য করুন। ওদিকে মন্ত্রী রাজাকে দেখার জন্য আসে। মহারাজ, কেমন আছেন এখন? অনেকটা ভালো মন্ত্রী, তোমাকে অনেক ধন্যবাদ মন্ত্রী। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি এই পুরো রাজ্য চালিয়েছো, রাজকন্যাকে দেখে রেখেছো। মহারাজ, এই তো আমার দায়িত্ব। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি।
রাজকন্যা রূপকুমারী তো আপনার অসুস্থতায় অনেক বেশি ভেঙে পড়েছিল, কিন্তু আমি ওনাকে বুঝিয়ে শান্ত রেখেছি। মন্ত্রী, তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, কথা দিলাম। মহারাজ, আপনি তো শুনলেন, আপনি অসুস্থ থাকাকালীন রাজকন্যা আমার উপর কতটা নির্ভর হয়ে পড়েছিল। আমার প্রতি রাজকন্যার বিশ্বাস আস্থা দেখে আমি রাজকন্যার প্রতি দুর্বল হয়ে পড়েছি, ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। রাজকন্যাকে ভালোবাসার অপরাধে আপনি আমার জীবনও নিয়ে নিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী, কি বলছো? তুমি যে রূপকুমারীকে ভালোবাসো সে কি তা জানে? তা জানি না মহারাজ, তবে আমার প্রতি তিনি অনেক আস্থা আর বিশ্বাস রাখে। এ থেকে আমার মনে হয় রাজকন্যা আমাকে পছন্দ করেন। যদি তাই হয় মন্ত্রী, ভেবো না, আমাকে পুরোপুরি সুস্থ হতে দাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের ধুমধাম করে বিয়ে দেব। পুরো রাজ্যের প্রজারা এই বিয়েতে নিমন্ত্রিত থাকবে। আমি কৃতজ্ঞ থাকব মহারাজ। এভাবেই আপনার স্নেহের ছায়ায় আমাকে সব সময় রাখবেন। মন্ত্রী এমনটা বলে চলে যায় কৌশল্যার কাছে। মা, সুসংবাদ আছে। কি সুসংবাদ? রাজা কি মরে গেল নাকি? না মা, মরে যায়নি, তবে তিনি আমার আর রাজকন্যার বিয়েতে রাজি হয়েছেন। রাজকুমারী নিজে যদি বাধা না দেয় তবে বিয়েটা হবে, এটা মাথায় রেখো পুত্র। ভুলে যেও না, মহারাজ রাজকন্যার সব কথা শোনে। মনে রাখবো মা, তবে এখন আমি যাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। কোন কাজ বাকি আছে পুত্র? তোমার চোখে আমি আগুন দেখতে পাচ্ছি। ওই বৃদ্ধ বৈদ্যকে উচিত শিক্ষা দেব আমি। ও আমার থেকে 2 থলে মোহর নিয়ে কেন মহারাজকে না মেরে পুরোপুরি সুস্থ করে তুললো, সেটা নিয়েও তো কথা বলতে হবে ওনার সাথে, তাই না? তবে পুত্র, যাই করো না কেন, ওই বৌদ্ধকে আবার একেবারে মেরে ফেলতে চেও না। ভুলে যেও না, উনি মহারাজকে বাঁচিয়েছেন বিধায় এখন ওনার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেড়ে গেছে। সারাক্ষণ তো মহারাজের সাথেই থাকছে। ভালো কথা মনে করে দিয়েছেন মা। ঠিক আছে, ওকে আমি একেবারে মারবো না, তবে এই বুড়োকে আমি দেখে নেব। ওদিকে স্বামী দ্রুত প্রাসাদে আসে। পাহারাতে এখন অনেক বেশি, এ অবস্থায় আমি রাজকন্যার কক্ষে যাব কি করে? স্বামীর প্রাসাদে প্রবেশ করার ফন্দি আটতে থাকে। আর ওদিকে স্বামীরকে খুঁজে না পেয়ে সুখ পাখি আর মুকেশ দুশ্চিন্তায় পড়ে যায়। রাজ্যের সর্বত্র স্বামীকে খুঁজলাম, কোথাও পেলাম না। স্বামী কি উধাও হয়ে গেল নাকি? কি বলছো কি সুখ পাখি? আমার বন্ধু কি জাদুকর যে উধাও হয়ে যাবে? ও নিশ্চিত কোনো বিপদে পড়েছে। শোনো, তুমি আপাতত তুমি নিজের বাড়িতে ফিরে যাও। আমি রাজকন্যার কাছে যাচ্ছি, দেখি রাজকন্যা অন্য কোনো উপায় বের করে স্বামীকে খুঁজে বের করতে পারে কিনা। বেশ, তাহলে আমি ফিরে যাচ্ছি। মুকেশ এমনটা বলে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আর সুখ পাখি উড়ে প্রাসাদের সামনে এলো। প্রাসাদের সামনে আসতেই সুখ পাখির চোখ গেল স্বামীর দিকে। এই কি স্বামী, তুমি এখানে? তোমাকে তো আমরা পুরো রাজ্য খুঁজে আসলাম, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। কোথায় হারিয়ে গিয়েছিলে? আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক বড় বিপদে পড়েছিলাম সুখ পাখি। আমি রাজকন্যাকে সব খুলে বলবো, কিন্তু প্রাসাদের পাহারা আজ এত বেশি যে প্রাসাদে প্রবেশ করতে পারছি না। শোনো, আমি এক এক করে প্রহরীদের সরাচ্ছি, তুমি ধীরে ধীরে আমার পিছু পিছু আসতে থাকো। প্রহরীদের চোখে নিয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করতে হবে তোমাকে। সুখ পাখি এরপর প্রহরীদের কাছে গিয়ে বলে, এ কি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে প্রাসাদের পেছনে দেখে না, চোরেরা প্রবেশ করার চেষ্টা করছে। সুখ পাখির এই কথা শুনে প্রহরীরা আর কিছু না ভেবেই প্রাসাদের পেছনের দিকে চলে যায়।
আর সুখ পাখি আর সামির চুপি চুপি রাজকন্যার কক্ষে প্রবেশ করে। রাজকন্যা, আমি এসেছি। সামির, কোথায় ছিলে তুমি? কি হয়েছিল তোমার? জানো, তোমার কোনো খবর না পেয়ে আমি কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেললাম। যাক, তোমাকে শেষ বেশ খুঁজে তো পেলাম। এখন বলো, কি হয়েছিল? তুমি কি কোনো বিপদে পড়েছিলে? সামির রাজকন্যার চোখে মুখে নিজের জন্য এত চিন্তা দেখে খুশি হয়ে গেল। রাজকন্যা, আপনি সামান্য এক যুবকের জন্য এত চিন্তা করেছেন, আমি তো ভাবতেও পারছি না এত সৌভাগ্য আমার হতে পারে। সামিরের মুখে এমনটা শুনে রাজকন্যা হকচকিয়ে ওঠে। মোটেও আমি তোমার জন্য ভাবছি না। আমি ভাবছিলাম আমার বাবার কথা। তোমার তো নীল মাটি আনার কথা ছিল, কিন্তু তুমি ফেরোনি। এসব নিয়ে ভাবছিলাম আর কি। এবারে বলো, কেন সময় মতো আসতে পারোনি তুমি? এবারে রাজকন্যা, আপনি তো জানেন আমি অন্যের বাড়িতে চুরি করতাম। ও মা, সামির, তুমি কি তাহলে নীল মাটি নিয়ে আসার সময়কালে অন্য বাড়িতে চুরি করতে ঢুকেছিলে? তেমনটা না, এমনিতেই সেদিনের পর থেকে আমি আর চুরি করিনি। কোন দিনের পর থেকে? যেদিন আমি আপনাকে প্রথমবার দেখলাম সেদিনের পর থেকে আমার আর চুরি করতে ইচ্ছে করেনি। এসব কথা না বলে আসল কারণ বলো। সামির এরপর রাজকন্যাকে একে একে সব কথা খুলে বলতে থাকে। সব শুনে রাজকন্যা বলে, তাহলে তো তোমাকে জমিদার মশাইয়ের কথা রাখতে বাবার কক্ষে চুরি করতে হবে। যে চুরি আমার জন্য বাদ দিয়েছিলে, সে চুরি আবার আমার জন্যই করতে হবে তোমাকে। তো কি করবে তুমি? আমি কিন্তু এই অপরাধে তোমাকে এক্ষুনি কারাগারে পাঠাতে পারি। রাজকন্যা যখন সামিরের সাথে কথা বলছিল ঠিক সেই সময় মন্ত্রী আসছিল রাজকন্যার সাথে দেখা করতে। রাজকন্যা, আপনি আমাকে কারাগারে বন্দি করতেই পারেন, চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, এটা আমার কোনো আপত্তি নেই। আপনি আমাকে বলুন আমার কি করা উচিত। আমি কি জমিদারের কথা শুনবো? আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি যদি জমিদারের কথা না শোনো, তবে জমিদার তোমার সাথে কি করতে পারে? বেশি কিছু না রাজকন্যা, আমাকে হয়তো মেরে ফেলবে, এতে আমার আফসোস নেই। কিন্তু সে আরো একটা কথা বলেছে, আর তা হলো আমার আর আপনার কথা মন্ত্রীকে জানিয়ে দেবে। তাতে কি? এখন আমার বাবা সুস্থ হয়ে উঠেছেন। উনি থাকতে মন্ত্রী আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তবে 7 রঙা পরশ পাথরের একটা ফুলদানি আমি তোমাকে দেব। জমিদার মশাইয়ের লোক অনেক বেশি। আসলে এই ফুলদানি আমার আর আমার বাবার কক্ষে ছাড়া কোথাও নেই। তুমি বরং আমার কক্ষেরটাই নিয়ে যাও। না না রাজকন্যা, এটা কি করে সম্ভব? আপনার কক্ষের ফুলদানি আমি নিয়ে যাব? আমি তা পারবো না। আমার সাথে অযথা তর্ক করো না, যা বলছি তাই করো। ওদিকে রাজা বসে বসে নিজের স্ত্রী রানী আয়েশার কথা ভাবতে থাকে। আয়েশা, তুমি কোথায় হারিয়ে গেলে? আজ আমি তোমাকে ভুলে যেতে পারিনি। তুমি আমাদের কন্যা রূপকুমারী, আর আমাকে রেখে কোথায় চলে গেলে? রাজা রানী আয়েশার কথা ভাবতে ভাবতে কাঁদতে থাকে আর সামান্য অসুস্থ হয়ে পড়ে। এ কি করছেন মহারাজ? আপনি এভাবে কাঁদছেন কেন? দেখুন, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। আপনাকে পুরোপুরি সুস্থ হতে হলে বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রাম করতে হবে। কি করব বৈদ্য, রানী আয়েশাকে আমি এখনো ভুলতে পারিনি। হুট করেই কোথায় যে হারিয়ে গেল। তুমি তো সেই সময় প্রাসাদের রাজপুত্র ছিলে, তুমি তো সব জানোই। যেই মহারাজ, ভাববেন না, হয়তো একদিন রানীমাকে অবশ্যই খুঁজে পাবেন আপনি। ওদিকে অনন্তপুর রাজ্যে দেখা গেল পাগলি এক মহিলা রুটি হাতে নিয়ে ছুটছে, আর সেই মহিলার পেছনে কিছু মানুষও ছুটছে। ধর ধর, মার ওকে, মার! ও আমার ছেলের হাত থেকে রুটি কেড়ে নিয়ে দৌড় দিয়েছে, ওকে ধরে শাস্তি দিতে হবে। এই পাগলি, থাম বলছি, থাম। না থামলে তোকে কিন্তু পাথর ছুঁড়ে মারবো। আমাকে মেরো না তোমরা, আমাকে মেরো না। আমি সারা দিন কিছু খাইনি,
তাই রুটিটা নিয়েছি। পাগলি পেছনে ঘুরে এমনটা বলে ছুটতে থাকে। এই পাগলি, থামবি না তো? বেশ, এবার দেখ কি করি। একথা বলে সেই মহিলাটি একটি বড় পাথরের টুকরা হাতে তুলে নেয় আর সেই পাথরের টুকরা দিয়ে সেই পাগলি মহিলাটার মাথায় ঢিল ছোড়ে। আহ! পাগলি মহিলার মাথা থেকে রক্ত বেরোতে থাকে আর মহিলাটি এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। রে, মরে গেল নাকি আবার? ধুর, এত ছোট পাথরের ঢিলে কেউ আবার মরে নাকি? জ্ঞানটা হারিয়েছে বোধ হয়। এমা, রুটিটা তো একদম ধুলো লেগে গেছে। বাদ দে, এটা আর নিতে হবে না। এই পাগলিটাকে এখানে এভাবে ফেলে রেখে যাবি? তো কি করব? এমনিতেই রুটিটা নষ্ট হয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। এই পাগলিকে সাথে নিয়ে আজ ঝামেলা বাড়াতে চাই না। মানুষগুলো সেই পাগলিটিকে রেখে সেখান থেকে চলে যায় আর পাগলি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে রাস্তার মাঝে। ওদিকে রাজকন্যা সামিরের হাতে সেই 7 রঙা পরশ পাথরের ফুলদানি তুলে দেয়। নাও, এটা নিয়ে গিয়ে জমিদারের হাতে দিও। এটা পেলে জমিদার নিশ্চয়ই তোমার আর কোনো ক্ষতি করবে না। কিন্তু তারপরও যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে ওই জমিদার, তাহলে আমাকে এসে বলবে। অবশ্যই রাজকন্যা। আর হ্যাঁ রাজকন্যা। কি হয়েছে? কিছু কি বলতে চাও? না না, তেমন কিছু না, আমি আসি। সুখ পাখি, যা সামিরকে এগিয়ে দিয়ে আসবি। দেখবি ওর পেছনে যেন কোনো প্রহরী না লেগে যায়। ওর হাতে এই ফুলদানি দেখলে ওর আবার অনেক সমস্যা হয়ে যাবে। আপনি ভাববেন না রাজকন্যা, আমি সামিরকে নিরাপদে প্রাসাদের বাইরে পৌঁছে দিয়ে আসবো। এমনটা বলে সুখ পাখি সামিরকে নিয়ে রাজকন্যার জানালা দিয়ে বের হয়। সামির, তুমি এখানেই থাকো, আমি প্রহরীদেরকে সরিয়ে নেই আগে। সুখ পাখি এমনটা বলে দ্বার রক্ষীদেরকে বলল, এ কি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো এখানে? জানো না ওদিকে চোর কি করেছে? কি করেছে? এই পাখি, তুমি আমাদেরকে মিথ্যে বলছো না তো? তখনও তো বললে প্রাসাদের পেছনের দেয়াল দিয়ে চোর প্রবেশ করেছে। তোমার কথায় আমরা সেখানে গেলাম, কিন্তু কই দেখলাম না তো কিছু। তোমরা যেতে দেরি করেছো, তাই রাজকন্যার কক্ষ থেকে দামি জিনিস চুরি হয়ে গেছে। রাজকন্যা তাই তোমাদেরকে নিজের কক্ষে ডাকছে। রাজকন্যার দ্বার রক্ষীরা কই? তারা কোথায়? তারা নেই বলে ডাকছে। এবারে তোমরা যাবে নাকি আমি রাজকন্যার কাছে গিয়ে তোমাদের নামে নালিশ করব? না না পাখি, নালিশের প্রয়োজন নেই, আমরা যাচ্ছি। তবে আমরা না ফেরা পর্যন্ত তুমি এখানে পাহারা দাও। বেশ, আমি আছি, যাও এবার তোমরা। সুখ পাখি প্রহরীদেরকে বোকা বানিয়ে রাজকন্যার কক্ষে পাঠিয়ে দেয়। ওদিকে সামির প্রাসাদ ছেড়ে নিশ্চিন্তে বেরিয়ে যায়। এবারে জমিদারের বাড়িতে গিয়ে এই ফুলদানিটা দিতে হবে। এই ফুলদানি না দিলে আমি যদি একা বিপদে পড়তাম তাতে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু এখানে রাজকন্যার সম্মানের বিষয় জড়িত। আমার আর রাজকন্যাকে নিয়ে যদি জমিদার খারাপ কিছু ছড়িয়ে দেয়। ওদিকে অনন্তপুর রাজ্যে যেখানে সেই পাগলি মহিলাটি জ্ঞান হারিয়ে পড়েছিল, সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল এক রঙিন টুনটুনি পাখি। আরে, রাস্তার মাঝে এভাবে কে পড়ে আছে? দেখি তো গিয়ে। টুনটুনি এমনটা বলে সেই মহিলাটির মাথার কাছে গিয়ে বসে আর দেখে সেই মহিলাটির মাথা কেটে রক্ত বের হচ্ছে। আরে, এই মহিলার তো মাথা কেটে রক্ত বের হচ্ছে। আহারে, জানি না কত ব্যথা পেয়েছে। আশেপাশে তো কাউকে দেখছি না, কার সাহায্য নেব আমি? কি করি? রক্তটা তো বন্ধ করতে হবে। মনে পড়েছে, আমার মা তো খুব ভালো চিকিৎসা করতে পারতেন। আমিও তো কিছু কিছু জানি। সেই টুনটুনি পাখি এমনটা বলে উড়ে চলে যায় ঔষধি গাছের পাতা খুঁজতে। অনেক খোঁজার পর টুনটুনি রক্ত বন্ধ করার ঔষধি গাছের পাতা খুঁজে পেল।
এবার এই পাতা ক্ষততে লাগিয়ে দিতে হবে। টুনটুনি সেই পাগলি মহিলাটির ক্ষত স্থানে ওষুধি পাতা লাগিয়ে দেয়, আর কিছুক্ষণ পরেই সেই মহিলাটির জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আমি কে? এ কি বলছো তুমি? তুমি নিজের পরিচয় জানো না? তুমি কি বলতে পারো আমি কে? আর পাখি, শোনো না একটা কথা, আমার খুব খিদে পেয়েছে। জানো, কেউ আমাকে খেতে দেয় না। আরে এনাকে দেখে তো আমার খুব মায়া লাগছে। আর এই কঠিন হৃদয়ের মানুষগুলোর কোনো খারাপ লাগে না বুঝি? কি গো, দেবে? আমাকে কিছু খেতে দেবে? দাও না পাখি, কিছু খেতে দাও। দেব তো, খেতে দেব। আগে বলো তো তুমি কোথায় থাকো? আমি তো পথেই থাকি, যেখানে ঘুম এসে যায় সেখানেই ঘুমিয়ে পড়ি। এ কি কথা! এখন আমি এনাকে নিয়ে কি করি? আচ্ছা, এনাকে কি পাখিদের রানের কাছে নিয়ে যাব? উনি হয়তো এনাকে সাহায্য করবেন। আচ্ছা শোনো, আমি তো উড়ে উড়ে যাব, আর তুমি আমার পিছু পিছু আসবে, কেমন? আমার সাথে গেলে তোমাকে অনেক খাবার দেব। টুনটুনি এমনটা বলে উঠতে শুরু করে, আর সেই পাগলি মহিলাটিও টুনটুনির পিছু পিছু হাঁটতে থাকে। ওদিকে সামির চলে আসে জমিদারের কাছে। জমিদার মশাই, আপনার কাজ হয়ে গেছে। ও মা, তাই নাকি? তা কোথায় কোথায় আমার 7 রঙা পরশ পাথরের ফুলদানি? কত বছর থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি আমি। কত চোরকে রাজপ্রাসাদে পাঠিয়েছি, কেউ এটা চুরি করে আনতে পারেনি। জমিদার মশাই, এই ফুলদানি এতটাই দামি? হ্যাঁ, এটা আমার কাছে অমূল্য। এবার চলে যা আমার সামনে থেকে। শোন, যাওয়ার পূর্বে একটা কথা মন দিয়ে শুনে রাখ। আমার কাছে যে এই ফুলদানিটি আছে, এই কথা যেন কেউ না জানে। মনে থাকবে তো? মনে থাকবে জমিদার মশাই। এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। হ্যাঁ, এবারে তুই যেতে পারিস। সামির জমিদারের কথায় সেখান থেকে চলে যায়। আর তখন জমিদার সেই ফুলদানির দিকে তাকিয়ে বলে, তোকে তো এবারে ফিরতেই হবে। ফিরবি তুই আমার কাছে। এরপর আমরা একসাথে সব কিছু বুঝে নেব, সবাইকে দেখে নেব। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের সেই পাগলি মহিলাটি কে? আর জমিদার মশাই বা কার ফেরা সম্পর্কে ভাবছে? জানতে হলে রূপকুমারী ও সুখ পাখির পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।